হ্যালো বন্ধুরা, মুভি ভয়েস বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এক্সপ্লেন করব দ্য পারসুইট অফ হ্যাপিনেস, একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক লুজারের কাহিনী, যেখানে হাজব্যান্ড হিসেবে স্ত্রীর চোখে লুজার হয়েছিল আর নিজের ছেলের চোখে হয়েছিল এক অপারক বাবা। অভাব সহ্য করতে না পেরে তার স্ত্রী জীবন থেকে চলে যায়। বেকারত্বের কারণে সময় মতো বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় ছেলেকে নিয়ে পাবলিক টয়লেটেও ঘুমাতে হয়েছিল তাকে। পরবর্তীতে এই লোকটি আমেরিকার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে ওঠে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক গল্পের গভীরে। 1981 সালে শুরু হওয়া এই গল্পে আমরা ক্রিস গার্ডনার নামের একজন সংগ্রামী ব্যক্তির জীবন দেখতে পাই। তিনি তার স্ত্রী লিন্ডা এবং ছোট ছেলে ক্রিস্টোফারকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। ক্রিস তার জীবনের সমস্ত সঞ্চয় পোর্টেবল বোন ডেনসিটি স্ক্যানার কেনা বিনিয়োগ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত এই মেশিনগুলো বাজারে তেমন সফল হয় না। স্ক্যানারগুলো বিক্রি করা তার জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছিল, যার কারণে তাদের আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে। ছেলের স্কুলের বেতন, বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ মেটাতে লিন্ডাকে অনেক পরিশ্রম করতে হতো। এর ফলে ক্রিস ও লিন্ডার সম্পর্কে তিক্ততা দেখা দেয়, যদিও লিন্ডার এতে কোনো দোষ ছিল না। ক্রিস বুঝতে পারেন যে পরিস্থিতি খুবই খারাপ। পরিবারের খরচ মেটানোর জন্য তাকে প্রতি মাসে 4টি স্ক্যানার বিক্রি করতে হবে, কিন্তু প্রতি মাসে একটি স্ক্যানার বিক্রি করায় তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। একদিন ক্রিস একটি স্ক্যানার বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন তিনি একটি সুন্দর গাড়ি দেখতে পান। গাড়িটি দেখে তার মনে দুটি প্রশ্ন জাগে এবং তিনি গাড়ি চালককে প্রশ্নগুলো করেন। গাড়ি চালক জানান যে তিনি একজন স্টক ব্রোকার। তখন ক্রিস দেখতে পান একটি ভবন থেকে কিছু লোক হাসি মুখে বের হয়ে আসছে। তাদের দেখে ক্রিসের মনে হয় এই ভবনে যারা কাজ করে তাদের জীবন হয়তো সুখে ভরপুর, যা ক্রিসের জীবন থেকে সম্পূর্ণভাবে উধাও হয়ে গেছে। ক্রিস বাড়ি ফিরে সিদ্ধান্ত নেন যে তিনিও একজন স্টক ব্রোকার হবেন। তিনি লিন্ডাকে তার এই স্ক্যানার বিক্রির চাকরি ছেড়ে একটি নতুন কোম্পানিতে স্টক ব্রোকার হিসেবে কাজ করার কথা বলেন। লিন্ডা প্রথমে এতে অবাক হন এবং ব্যঙ্গ করে বলেন, মহাকাশচারী হতে চাও না? লিন্ডা ক্রিসের এই সিদ্ধান্তে আস্থা রাখতে পারেননি এবং তার কথাকে উপহাস করেন। ক্রিস এতে মানসিকভাবে খুব আঘাত পান। লিন্ডা তাকে ছেড়ে ছেলে ক্রিস্টোফারকে নিয়ে চলে যান। ক্রিস খুবই মর্মাহত হন। পরের দিন তিনি লিন্ডার সাথে দেখা করে বলেন যে লিন্ডা, চলে যেতে পারো, তবে ক্রিস্টোফারকে তার কাছে ফিরিয়ে দিতে হবে। ক্রিস তার ছেলেকে খুব ভালোবাসতেন, কিন্তু আইনগতভাবে তিনি ক্রিস্টোফারকে নিজের কাছে রাখতে পারছিলেন না। লিন্ডা ইউরোপে একটি চাকরি পান এবং সেখানে চলে যান, যার ফলে ক্রিস্টোফার ক্রিসের কাছেই থেকে যায়। ক্রিস যে বাড়িতে থাকতেন তার ভাড়া কয়েক মাস ধরে পরিশোধ করা হয়নি। বাড়ির মালিক একদিন ক্রিসের কাছে এসে বলেন যে তিনি বাড়িটি রং করতে চান, তাই ক্রিসকে দ্রুত ভাড়া পরিশোধ করতে হবে, অন্যথায় তাকে বাড়ি ছাড়তে হবে। ক্রিস 1 সপ্তাহ সময় চান এবং বিনিময়ে বাড়ির মালিকের বাড়িটি রং করার প্রস্তাব দেন। ক্রিস সকালে শেয়ার বাজারে চাকরির জন্য আবেদন করেন। পরের দিনই তার সাক্ষাৎকার ছিল। রাতে যখন তিনি বাড়ি রং করছিলেন, তখন পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। পার্কিং টিকিটের জরিমানা পরিশোধ না করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। ক্রিস অনেক অনুরোধ করলেও পুলিশ তাকে সকালে 10টার পর মুক্তি দিতে রাজি হয়। পরের দিন সকালে ক্রিস জেল থেকে মুক্তি পেয়েই সরাসরি সাক্ষাৎকারের জন্য ছুটে যান। তার কাছে বাসে ওঠার মতো টাকা ছিল না, তাই তাকে হেঁটে যেতে হয়। তিনি যে পোশাক পরেছিলেন তাতে রং লেগেছিল। লবিতে বসে নিজের নম্বরের জন্য অপেক্ষা করার সময় একজন কর্মচারী ক্রিস গার্ডনার বলে ডাকেন। নোংরা পোশাক পরা সত্ত্বেও ক্রিস সাহসের সাথে উঠে ভেতরে যান। সেখানে তিনি 4 জন ইন্টারভিউ বোর্ডের সদস্যকে দেখতে পান, যারা ক্রিসের পোশাক দেখে অবাক হয়ে যান। ইন্টারভিউয়ের সদস্যরা তাকে কিছু বলার আগেই ক্রিস বলেন, আমি গত আধা ঘন্টা ধরে ভাবছিলাম যে কেন আমি এত নোংরা পোশাক পরে এখানে এসেছি।
আমি কোনো গল্প তৈরি করতে পারিনি, কিন্তু সত্যি কথা হলো গত রাতে পার্কিং টিকিটের জরিমানা পরিশোধ না করার কারণে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছিল। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের কাছে পার্কিং টিকিটের জরিমানা একটি ছোট বিষয় ছিল। এরপর তারা ক্রিসকে তার পড়াশোনা নিয়ে প্রশ্ন করেন। ক্রিস বলেন যে তিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং স্কুলে সবসময় প্রথম হতেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ক্লাসে মোট কতজন শিশু ছিল, ক্রিস জানায় যে মোট ৮ জন শিশু ছিল। এই কথা শুনে সবাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করেন, কারণ ৮ জনের মধ্যে প্রথম হওয়া খুব বড় কোনো ব্যাপার ছিল না। এরপর ক্রিস বলেন যে তিনি নৌবাহিনীতেও প্রথম ছিলেন এবং মোট ২১ জনের মধ্যে তার অবস্থান ২১ নম্বরে ছিল। ইন্টারভিউ বোর্ডের সদস্যরা তখনও তার কথায় তেমন মনোযোগ দেননি, তাই ক্রিস প্রায় নিশ্চিত ছিলেন যে তিনি এই পরীক্ষায় ফেল করবেন। তবে রায় দেওয়ার আগে ক্রিস বলেন, আমি বলতে চাই যে যদি কেউ আমাকে কোনো প্রশ্ন করে আমি উত্তর না জানি, তাহলে আমি স্পষ্ট করে বলে দেব যে আমি এই প্রশ্নের উত্তর জানি না, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি এই প্রশ্নের উত্তর খুঁজে নেব এবং যে কোনো মূল্যে তা খুঁজে বের করব। এই কথা শুনে সবাই কিছুটা মুগ্ধ হন। তখন তাদের সিনিয়র ক্রিসকে জিজ্ঞেস করেন, যদি কোনো ব্যক্তি এখানে শার্ট না পরেই সাক্ষাৎকার দিতে আসে এবং আমি তাকে চাকরি দিই, তাহলে তুমি কেন এই প্রশ্নের উত্তর দিবে? ক্রিস উত্তর দেন, হয়তো সে খুব সুন্দর একটি শার্ট পরেছিল। এই কথা শুনে সবাই হেসে ওঠেন, কারণ এটি ছিল অসাধারণ ও নিখুঁত একটি উত্তর। এরপর ক্রিসকে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত করা হয়। ইন্টারভিউ বোর্ডে জ্যাক নামের একজন সদস্য ছিলেন, যাকে ক্রিস আগে থেকেই চিনতেন। জ্যাক ক্রিসকে জিজ্ঞেস করেন যে তিনি এই কাজটি করবেন কি না। জ্যাক অবাক হয়ে যান, কারণ কিছুদিন আগে ক্রিস নিজেই এই কাজটির জন্য অনেক আকুতি জানিয়েছিলেন, আর এখন তিনি বলছেন যে তিনি কাজটি করার আগে ভেবে দেখবেন। ক্রিস বলেন, আমি জানতাম না যে এটি একটি ইন্টার্নশিপ। আমার আর্থিক অবস্থা এখন পুরোপুরি বদলে গেছে। আসলে ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার পর ২০ জনকে নির্বাচিত করা হয় এবং তাদের ৬ মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর একটি পরীক্ষায় উত্তীর্ণ হলে ২০ জনের মধ্যে শুধুমাত্র একজন এই চাকরিটি পায়। ক্রিস দ্বিধায় ছিলেন যে তার এই চাকরিটি নেওয়া উচিত কিনা। জ্যাক তাকে একদিন সময় দেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। ক্রিস বাড়ি ফিরে ইন্টার্নশিপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার স্ক্যানারগুলো বিক্রি করে কিছু টাকা জোগাড় করে ৬ মাসের জন্য একটি বাজেট তৈরি করেন। এরপর তিনি তার ছেলে ক্রিস্টোফারকে নিয়ে অন্য একটি বাড়িতে চলে যান এবং সেখানে সুখে বসবাস করতে শুরু করেন। কিন্তু একদিন অফিস থেকে বাড়ি ফেরার পথে ক্রিস ব্যাংকের একটি চিঠি পান, যা তার জীবন সম্পূর্ণভাবে বদলে দেয়। চিঠিতে লেখা ছিল যে তিনি ট্যাক্স পরিশোধ না করার কারণে সরকার তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করেছে। ক্রিস সম্পূর্ণভাবে ভেঙে পড়েন, কারণ তার কাছে এখন টাকা রোজগারের কোনো উপায় ছিল না। তিনি ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলেও কোনো সাহায্য পান না। কয়েকদিন এভাবে কেটে যায় এবং ক্রিস তৃতীয় বাড়ির ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হন। এক রাতে যখন তিনি ক্রিস্টোফারকে নিয়ে বাড়ি ফিরেন, তখন দেখতে পান যে তার সমস্ত জিনিসপত্র বাইরে রাখা আছে। তিনি বুঝতে পারেন যে বাড়ির ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালা তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। ক্রিস খুবই হতাশ হয়ে পড়েন, কারণ তার পকেটে এক টাকাও ছিল না এবং তিনি জানতেন না যে কোথায় যাবেন। তখন তার মনে পড়ে যে কয়েকদিন আগে তার এক বন্ধু তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। তিনি তার বন্ধুর বাড়িতে গিয়ে টাকা ফেরত চান, কিন্তু তার বন্ধু দরজা খোলে না, কারণ সে তখন টাকা ফেরত দিতে চাইছিল না। ক্রিস হতাশ হয়ে পড়েন, কারণ তার বন্ধুও তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার কাছে তার জিনিসপত্র এবং ৫ বছরের একটি ছেলে ছিল, আর কোনো উপায় ছিল না। তিনি তার ছেলেকে রেল স্টেশনে নিয়ে যান, কারণ তার কাছে আর কোনো জায়গা ছিল না এবং কোনো টাকাও ছিল না। ক্রিস্টোফার তার বাবাকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? ক্রিস বলেন, আমি জানি না আমরা এখন কোথায় যাচ্ছি। ক্রিস্টোফার আবার জিজ্ঞেস করে, এটা কি টাইম মেশিন? ক্রিস মিথ্যা বলে উত্তর দেন, হ্যাঁ, এটা একটা টাইম মেশিন এবং এর সাহায্যে
আমরা সময়কে পিছনে ফিরিয়ে নিতে পারি। ক্রিস তার ছেলেকে মেশিনের বোতাম টিপতে বলেন। ক্রিস্টোফার বোতাম টিপলে ক্রিস বলেন, আমরা এখন অনেক পিছনে চলে এসেছি। আমরা এখন ডাইনোসরের জগতে আছি, তাই আমাদের দ্রুত কোথাও লুকিয়ে পড়তে হবে, না হলে ডাইনোসররা আমাদের খেয়ে ফেলবে। পরে ক্রিস তার ছেলেকে রেল স্টেশনের বাথরুমে নিয়ে যান এবং তাতে কিছু কাগজপত্র বিছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেন, কারণ তাকে এই বাথরুমেই রাত কাটাতে হতো। কিছু লোক বাথরুমের দরজায় ধাক্কা দিলেও ক্রিস দরজা খোলেন না। কিছুক্ষণ পর তিনি আবেগে ভেসে যান এবং নিজেকে সামলাতে না পেরে কাঁদতে শুরু করেন। জীবনে তিনি এতটা হতাশ কখনো বোধ করেননি। পরের দিন সকালে ক্রিস তার ছেলেকে স্কুলে রেখে কাজে যান। কাজ থেকে ফিরে তিনি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসেন এবং থাকার জন্য একটি গির্জায় যান। কিন্তু সেই গির্জার একজন মহিলা ক্রিসকে বলেন যে এই গির্জাটি শুধুমাত্র মহিলা ও শিশুদের জন্য। ক্রিস তার ছেলেকে খুব ভালোবাসতেন, তাই তিনি তাকে একা রেখে যেতে চাননি। পরে তিনি অন্য একটি গির্জায় যায়, যেখানে থাকার জায়গা খুঁজে পান। কিন্তু তাকে যদি প্রতিদিন এই গির্জায় থাকতে হতো, তাহলে তাকে সময় মতো পৌঁছাতে হতো, কারণ সেখানে অনেক লম্বা লাইন ছিল এবং যারা প্রথম আসত তারাই থাকার জায়গা পেত। ক্রিসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই শুরু হতে যাচ্ছিল। তার অফিসের সময় ছিল সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, কিন্তু তিনি নিজেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কাজ করার প্রতিশ্রুতি দেন। তাই কাজের সময় তিনি পানিও খেতেন না, কারণ তিনি জানতেন যে পানি পান করলে টয়লেটে যেতে হবে এবং এতে সময় নষ্ট হবে। এর ফলে 7টার কাজ 5টার মধ্যে শেষ করা সম্ভব হবে না। তাই তিনি সারাদিন একটানা কাজ করতেন। ক্রিসের দিনগুলো কঠিনভাবে কাটছিল। তিনি তার অফিসে সন্ধ্যা 5টা পর্যন্ত কাজ করতেন এবং এরপর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতেন। তারপর তাকে গির্জার জন্য লাইনে দাঁড়াতে হতো। ক্রিসের কাছে তখনও একটি স্ক্যানার বাকি ছিল, যা বিক্রি করে তিনি কিছু টাকা আয় করতে চাইতেন। কিন্তু চাইতেন তার ছেলে একদিন বাস্কেটবল খেলুক। তার ছেলে খেলছিল, কিন্তু ক্রিস ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়েছিল। এই ভগ্ন হৃদয় নিয়ে তিনি তার ছেলেকে বলেন, কাউকে কখনো বলতে দিও না যে তুমি কিছু করতে পারবে না। জীবনে কিছু করা সম্ভব নয় এমন ভান করো না, কারণ মানুষ যখন নিজেরা কোনো কাজ করতে পারে না, তখন তারা তোমাকে বলবে যে তুমিও পারবে না। ক্রিস তার ছেলেকে বলেন যে যদি তার কোনো স্বপ্ন থাকে, তাহলে যে কোনো মূল্যে তাকে সেটা পূরণ করতে হবে। যদি তুমি কিছু চাও, চাও এবং সেটা নিয়ে এসো। আসলে ক্রিস মনে মনে তার ছেলেকে এই কথাগুলো বলেছিলেন, কারণ তিনিও তার জীবনকে এভাবে গড়ে তুলতে চাইতেন। তিনি তখন এতটাই সংগ্রাম করছিলেন। ক্রিসের কাছে যে একটি স্ক্যানার বাকি ছিল, সেটি বিক্রি করতে তিনি একটি হাসপাতালে একজন ডাক্তারের কাছে যান। এই ডাক্তার স্ক্যানারটি কিনতে আগ্রহী ছিলেন, কিন্তু যখন ক্রিস এর ডেমো দেখান, তখন যন্ত্রটি কাজ করে না। এতে তিনি ভেঙে পড়েন, কারণ তার কাছে খাবারের জন্য আর কোনো টাকা ছিল না। রাত হওয়ার সাথে সাথে তিনি তার ছেলেকে নিয়ে গির্জায় যান এবং সেখানে মেশিনটি পরীক্ষা করেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিনি জানতে পারেন যে মেশিনের একটি অংশ ত্রুটিপূর্ণ। সেই অংশটি কেনার মতো পর্যাপ্ত টাকা ক্রিসের কাছে ছিল না। ক্রিস একটি নির্দিষ্ট যন্ত্রাংশ কিনতে সক্ষম হওয়ার পর তার ছেলেকে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তার রক্ত সংগ্রহ করা হয়, যাতে তিনি কিছু টাকা পান। সেই টাকা দিয়ে তিনি মেশিনের যন্ত্রাংশটি কিনে নেন। এরপর তিনি গির্জায় গিয়ে সেই অংশটি মেশিনে লাগিয়ে তা মেরামত করেন। পরের দিন সকালে তিনি সেই মেশিনটি বিক্রি করে কিছু টাকা পান। সেদিন তিনি তার ছেলেকে নিয়ে গির্জায় না গিয়ে একটি ঘরে যান এবং সেই রাতে দুজনেই অনেক দিন পর একসাথে সময় কাটান। তারা দুজনেই টিভি দেখেন এবং এরপর ক্রিস নিশ্চিন্তে ঘুমাতে যান। ক্রিস সারাদিন অফিসে কঠোর পরিশ্রম করতেন। তিনি সারাদিন মানুষের সাথে কথা বলতেন, ব্যক্তিগতভাবে তাদের সাথে দেখা করতেন এবং অফিস থেকে ফিরেও পড়াশোনা করতেন, কারণ তার পরীক্ষা আসতে চলেছিল। এই নিবিড় পরীক্ষায় একটি তথ্য পরীক্ষাও ছিল, যা পাশ করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ক্রিসের সাথে থাকা বাকি 19 জন উচ্চশিক্ষিত ছিলেন। ক্রিসই একমাত্র ছিলেন যিনি কেবল দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন।
পরীক্ষার দিন দ্রুত চলে আসে এবং ক্রিস খুব ভালো প্রস্তুতি নিয়েছিলেন। তিনি প্রথমে পরীক্ষা দেন এবং পরীক্ষা দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। একই লিফটে তার সাথে আরেকজন পরীক্ষার্থীও ছিলেন। তারা দুজনেই যখন পরীক্ষার কথা বলেছিলেন, লোকটি ক্রিসকে জিজ্ঞেস করে, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ক্রিস বলেন যে পেপারটি বেশ সহজ ছিল, শুধু কিছু প্রশ্নে তার সমস্যা হয়েছিল। এই কথা শুনে লোকটি অবাক হয়ে যায়, কারণ সে প্রশ্নপত্রে এই ধরনের প্রশ্ন দেখেনি। লোকটির মনে সন্দেহ জাগে এবং সে দ্রুত পরীক্ষার কক্ষের দিকে ছুটে যায়, কিন্তু তখন সম্ভবত কোনো লাভ ছিল না। এরপর সেই দিনটি চলে আসে যেদিন সবার ফলাফল আসার কথা ছিল। এই 20 জনের মধ্য থেকে শুধুমাত্র একজনকেই নির্বাচিত করা হতো। একে একে সবাইকে ডাকা হচ্ছিল। যখন ক্রিসের পালা আসে, তিনি ভেতরে যান এবং দেখতে পান সেই একই লোকেরা সেখানে বসে আছেন যারা তার প্রথম ইন্টারভিউ নিয়েছিলেন। তাদের মধ্যে সিনিয়র ক্রিসকে বলেন, আজ তুমি খুব সুন্দর একটি শার্ট পরেছো। ক্রিস বলেন, আজ এখানে আমার শেষ দিন, তাই আমি ভেবেছিলাম কেন ভালো পোশাক পরে যাব না। এরপর সিনিয়র তাকে জিজ্ঞেস করেন, এই শার্টটি যদি আগামীকালও পরতে হয় তুমি কি পরবে? এই কথা শুনে ক্রিসের চোখে জল চলে আসে, কারণ গত 6 মাস ধরে তিনি যে কষ্টগুলো সহ্য করছিলেন তা কেউ জানতো না। তার কাছে খাওয়ার টাকা ছিল না, তার কোনো বাড়িও ছিল না এবং তার উপর একটি ছেলের দায়িত্বও ছিল। এর মানে ছিল যে তিনি এই চাকরিটি পেয়ে গেছেন। এরপর সিনিয়র জিজ্ঞেস করেন, এটা কি সহজ ছিল ক্রিস? ক্রিস বলেন, না স্যার, এটা মোটেও সহজ ছিল না। এরপর ক্রিসের জীবন সম্পূর্ণভাবে বদলে যায়। এরপর আমরা ক্রিসকে তার ছেলের সাথে যেতে দেখি। ঠিক সেই সময় সামনে থেকে একজন লোক আসতে দেখা যায়। ইনি হলেন আসল ক্রিস গার্ডনার, যার উপর ভিত্তি করে এই পুরো গল্পটি তৈরি হয়েছিল। কয়েক বছর পর ক্রিস তার চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন এবং $1 মিলিয়ন একটি বাক্স বিক্রি করেন। আজ ক্রিস অনেক ধনী একজন মানুষ। তিনি একজন প্রেরণাদায়ক বক্তা এবং তিনি মানুষকে অনুপ্রাণিত করেন যাতে অন্যরাও তার মতো সফল মানুষ হতে পারে। এবং এর সাথেই গল্পটি শেষ হয়। এই ছিল আজকের এক্সপ্লেনেশন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও পরের বার কোন মুভি এক্সপ্লেন দেখতে চাও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মুভি দেখো, গল্প ভাবো।